তরুণ কুমার বললেন, এই সেদিন দাদার সঙ্গে একসঙ্গে বসে মায়ের হাতের রান্না ইলিশ মাছ ভাত খেতে খেতে কত আলোচনা হাসি গল্প করলাম। আর আজ তারই স্মৃতি জনমানসে জাগিয়ে রাখবার ব্রত নিয়ে নির্মীয়মান উত্তম মঞ্চে বসে অ্যালবামের প্রথমের দিকের পাতা উল্টে যাবার মতন করে জীবনটাকে পাল্টে পাল্টে চোখ বোলাচ্ছি। এ যেন সিনেমার পট পরিবর্তন। আরে জীবনটাই তো নাটক। দাদা প্রায়ই বলতেন কথাটা। 8 বছর হয়ে গেল দাদা নেই। না, কিন্তু সেটা তো বাইরের হিসেব, মনের হিসেব কিন্তু আলাদা। আমি দাদাকে প্রতি মুহূর্তেই দেখতে পাচ্ছি। সেই একসঙ্গে পড়তে পড়তে খেলতে খেলতে বেড়ে ওঠা আর চারিয়ে ওঠা লতার মতন তার শিল্পী সত্তার পূর্ণ বিকাশ ঘটতে যে দেখেছি তার পাশে থেকে, কখনো দর্শকের মুগ্ধ বিস্ময়ে, কখনো তার কাজের অপরিহার্য সঙ্গী হয়ে। দাদা তো চিত্রজগতের ম্যাটনি আইডল রূপেই তার শিল্প জীবনের চরম মূল্য পেয়ে গেলেন। কিন্তু এই শিল্পীর জীবনের অঙ্কুর আমি দেখেছিলাম চিত্রশিল্পী উত্তম কুমারের মধ্যে। কারোর কাছে আঁকা না শিখেও নিজের মনে তিনি আঁকতেন, এবং তা পিঠ চাপড়ানো তারিফ নয়, উঁচু মানের শিল্পকৃতির স্বাক্ষরই ছিল সেসব ছবির অনেকগুলোতে। এখনও আমার কাছে একটি ছবি আছে, দুটি সাঁওতাল ছেলে মেয়ে বাঁশি বাজাচ্ছে। তাদের দেখা যাচ্ছে পেছন থেকে। কি দারুণ! সাহিত্যের প্রতি অনুরাগ ছিল উত্তম কুমারের, রক্তে নয় অস্থিমজ্জায়। প্রতি বছর আগমনী নামে একটি হাতে লেখা পত্রিকা বার করতেন। লেখা জোগাড় করা, লেখা বাছা, সম্পাদনা, সাজানো গোছানো সব কিছুর মূলেই ছিল তার একলা হাতের কাজ। শুধু হাতে লেখার ব্যাপারটাতে আমরা কজন একটু হাত লাগাতাম। সেই ম্যাগাজিন বিদগ্ধ মানুষকে পড়িয়ে তাদের মন্তব্য সংগ্রহ করাটাও দাদার এ বিষয়ে কর্মতালিকার অন্তর্গত। কিন্তু শিল্পী উত্তম কি শুধু এটুকুতেই থেমে থাকতে পারেন? দাদা প্রতি বছর নিজের হাতে ঠাকুর গড়তেন। সেই লক্ষ্মী ঠাকুরেরই পুজো হতো। প্রথমবারের কথা এখনও মনে আছে। খড় মাটি জোগাড় করে প্রতিমার গোটা দেহ গড়া হয়ে গেল বেশ স্বচ্ছন্দে, কিন্তু মুখখানা গড়বার সময় দাদা যেন ভয় পেতেন যদি ভুল হয়। একজন কুমোরের কাছে গিয়ে অনুনয় করে বললেন, বাবা একটু দেখিয়ে দেবেন। কুমোর তো মহা খুশি। দাদার সুন্দর চেহারা আর হাসি মুখের মিষ্টি কথায় অমোঘ শক্তির আকর্ষণে কুমোর দেখিয়ে দিলেন। খুব আগ্রহ করে মূর্তির মুখটা তৈরি হলো। তারপর দাদা তুলি হাতে তার চক্ষুদান করতেই আমরা সব দাদার সাগরেতরা পুজোয় মেতে উঠলাম। এতদিন খামখেয়ালি ছেলের শৌখিন চিত্ত বিনোদনের খেলা ছাড়া এটাকে অন্যরা কিছু ভাবেননি, কাজেই এ নিয়ে মাথাও ঘামাননি। কিন্তু হঠাৎ এই মূর্তির খাতিরেই তাদের মাধ্যমে বাবার কানেও গেল। বাবা ছিলেন স্পষ্টভাষী এবং রাশভারী মানুষ। উনি একদিন এসে সেই মূর্তিটি অনেকক্ষণ ধরে দেখলেন, তারপর গম্ভীরভাবে জিজ্ঞাসা করলেন, কত লাগবে? আমি বললাম, সব মাল মশলা পালিশ নিয়ে 10 টাকার মতো পড়েছে। তোমার সঙ্গে কথা বলছি না বলে দাদার দিকে তাকিয়ে রইলেন। দাদা চোখ নিচু করে বললেন, বুড়ো ঠিকই বলেছে। বাবা কোনো কথা না বলে পকেট থেকে ব্যাগটা বার করে 10 টাকার একটি নোট দাদার হাতে দিয়ে আস্তে আস্তে চলে গেলেন ওপরে। গানের দিকে দাদার টান তো ছোটোবেলা থেকেই, এবং দাদা শুধু অশিক্ষিত পটুত্বের ওপর নির্ভরশীল না হয়ে গানটা সিরিয়াসলি শিখতে চেয়েছিলেন। ওর গুরুতালিকার অন্তর্ভুক্ত ছিলেন নিদান বন্ধু বন্দ্যোপাধ্যায়, শৈলেন কর্মকার। শেষের দিকে 70-71 সালে প্রতি বুধবার সুখেন্দুদার কাছে যেতেন। সন্তোষ মুখার্জির কাছেও বছর 3 শিখেছিলেন উত্তম কুমার। যদি ঘটনাচক্রে ফিল্ম দুনিয়ায় চলে না আসতেন, ওই 3টি কলাবিদ্যারই কোনো একটি ধারার সঙ্গে উত্তম কুমারের জীবনের গাঁটছড়া বাঁধা হয়ে যেত। কিন্তু বিধাতার ইচ্ছে ছিল আলাদা। 1950 সালটা আমার কাছে আজও একটা ম্যাজিক বলে মনে হয়। আহিরিটোলায় আমার বড় মামা থাকতেন। সেটা বোধহয় 1944 সালটাল হবে। আমি আর দাদা এক রবিবার ওনার বাড়ি গেলাম। উনি মস্ত বড় জ্যোতিষীও ছিলেন। নানা রকম কথাবার্তার মাঝে হঠাৎ দাদাকে বললেন, তুমি চাকরি করতে যাবে? পরের গোলামি কেন করবে বাবা? তোমার জন্য তো ও রাস্তা নয়। আসবার সময় গাড়িতে বসে দাদা আমায় জিজ্ঞেস করলেন, কি বললেন বলতো? চাকরি করবো না তো করবো কি? আমি বললাম, কে বলতে পারে, তুমি হয়তো ব্যবসা করবে কিংবা ছবি আঁকবে। দূর, যাই হোক, চাকরি করতে করতেই সিনেমা জগতের সঙ্গে উত্তম কুমারের যোগাযোগ। 1950 সালে এমপি প্রোডাকশন থেকে দাদাকে চাকরি ছাড়তে বলা হয়েছিল। মা শুনে কাঁদতে লাগলেন। বড় মামা কিন্তু জোর গলায় বললেন, দে ছেড়ে চাকরি। দাদা চাকরি ছাড়লেন। তারপর একে একে কামনা, সহযাত্রী, সঞ্জীবনী কয়েকটা ছবিতে অভিনয় করেছিলেন, সবকটাই ফ্লপ। সে সময়ে দাদার জীবনটা ছিল ব্যর্থতায় ভরা। এরপর প্রত্যাবর্তন ছবিতে অসিদ্ধার ডামি হবার অফার পেলেন। বড় মামা বললেন, এরপর দেখবে বাবা, তোমার জীবনটা ঠিক পশ্চিম দিক থেকে সূর্য ওঠার মতন
আবার উঠবে, ঘটনা ঘুরে দাঁড়াবে। যাই হোক, ওই ডামি হবার প্রস্তাবে উত্তম কুমার রাজি হলেন। সুকুমার দাশগুপ্ত দাদাকে জিজ্ঞাসা করলেন, উত্তম, তোমার কি অপমান লাগছে? না না, একদম না, আমি তো এখন শিখছি। যাই হোক, দাদার তখন অপয়া শিল্পী বলে নাকচের খাতায় নাম উঠল। সব পরিচালকরা উত্তম কুমারকে এড়িয়ে যাচ্ছেন। ঠিক সেই সময়ে নির্মল দে সকলের পরামর্শ অগ্রাহ্য করে উত্তম কুমারকে নায়ক করে বসু পরিবার করলেন। ব্যাস, উত্তম কুমারের জীবনের মোড় ঘুরল। ছবিটি রিলিজ করলো 1952-তে। তারপর উত্তম কুমারকে আর এক মুহূর্তের জন্য থামতে হয়নি। হিরো, ম্যাটনি আইডল, রোমান্টিক পার্সোনালিটি, সুপারস্টার থেকে গুরু, বিচিত্র অধ্যায়ে উত্তম কুমারের জীবনের জয়রথ চলল দুর্বার গতিতে। এই বসু পরিবারের দৃশ্যের ট্রিটমেন্ট নিয়ে নির্মলদা দাদার সঙ্গে খোলাখুলিভাবে আলোচনা করতেন, ওর মতামত নিতেন। নির্মলদা বললেন, প্রত্যেকটি ঘটনার মধ্যে একটা মবিলিটি থাকা চাই, নইলে ছবিতে প্রাণ সঞ্চার হয় না। উত্তম কুমার ছিলেন হিন্দু বাঙালি জীবনের বনেদিয়ানায় একান্ত অনুরক্ত, আবার কর্মক্ষেত্রে পুরোপুরি ইউরোপিয়ান। ভোর 4টে উঠে মর্নিং ওয়াক, স্নান, পুজো, ব্রেকফাস্ট সেরে 6টার মধ্যে তিনি তৈরি। ময়রা স্ট্রিটের বাড়িতে 7টায় গেলেই দেখা যেত লাল রঙের ড্রেসিং গাউন পরে বসে কাগজ পড়ছেন চেঁচিয়ে চেঁচিয়ে। জীবনের প্রতিটি কাজ ছিল তার কাছে শিক্ষার, আনন্দের। চেঁচিয়ে কাগজ পড়লে কণ্ঠের ও জিভের জড়তা কাটে, উচ্চারণে তেজস্বিতা আসে, স্পষ্টতা আসে। অতএব চেঁচিয়ে কাগজ না পড়লে কাগজ পড়বার মজা থেকে নিজেকে বঞ্চিত করা হয় বলে মনে করতেন উত্তম কুমার। দাদার এই বাঙালিয়ানার প্রশংসা করেই ভ্যাঙ্কার বলেছিলেন, তোমাদের ভারতীয় জীবন এত মিষ্টি। ভাই বোন, দেওর, ননদ নিয়ে ভাবতেই মনটা যেন আরামে ভরে ওঠে। তখনকার স্টুডিওর পরিবেশও দাদার কাছে অনেকটা শিক্ষাক্ষেত্রের মতো। সত্যিই তো, স্টুডিওয়ে আসতেন কেমন সব ব্যক্তিত্ব, ছবি বিশ্বাস, পাহাড়ি সান্যাল, নরেশ মিত্র, জহর রায়, এক একজন এক এক ধরনের দিকপাল, প্রত্যেকেই এক একটি প্রতিষ্ঠান সমান। তাদের কথাবার্তা, হাসি, পরিহাসের মধ্যেও কত কিছু শেখার থাকতো। বসু পরিবারের অমন দারুণ সাফল্যের পর দাদার কাছে স্টেজে অভিনয় করবার অফার এলো শ্যামলী নাটকে, স্টার থিয়েটারে। দাদা একটু ইতস্তত করেছিলেন বটে, একটু সুদিনের মুখ দেখতে না দেখতেই অত বড় ঝুঁকি নেবেন। আমরা তখন সরোজুমার বাড়িতে গেলাম ওর পরামর্শ নিতে। সরোজুমাকে আমি দাদা দুজনেই মায়ের মতন সম্মান করতাম, এখনও করি। উনিও আমাদের নিজের ছেলের মতোই স্নেহ করতেন। তো সরোজমা বললেন, পইতে না হলে যেমন বামুন হয় না, তেমনি শুধু ফিল্মে অভিনয় করলেই শক্তিশালী শিল্পী হওয়া যায় না, দক্ষতা অর্জন করতে হয় স্টেজে অভিনয় করে। বাবা উত্তম, আমি চাই তুমি সব দিক দিয়েই চৌখস শিল্পী হও। সরোজমার পায়ের ধুলো নিয়ে উত্তম কুমার মনস্থির করলেন তিনি স্টেজে নামবেন। উত্তরকালে দেখা গেল শ্যামলীতে প্রতি শনি, রবি, বৃহস্পতিবার ভিড় সামলাতে স্টার কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। এছাড়াও উত্তমের হলে ঢোকা বেরোনো দেখবার জন্য আলাদা ভিত লেগেই থাকতো। শ্যামলীর সাফল্য মঞ্চ জগতে একটা উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল, আর দাদার জীবনে তো বড় পদক্ষেপ অবশ্যই। এরপর ফ্লপ মাস্টার জেনারেলের প্রথম জীবনের ব্যর্থতার ক্ষতিপূরণ ঘটাবার জন্যই তার জীবন বিধাতা বরদানের মতন করে বইয়ে দিলেন। পরের পর হিট ছবি সাগরিকা, সাপমোচন, গৃহপ্রবেশ, অগ্নিপরীক্ষা, অন্নপূর্ণার মন্দির, হারানো সুর, সপ্তপদী, এ ক্লাস পিকচার। দাদার শিল্পী জীবনে এলেন রমাদি, উত্তম সুচিত্রা জুটি সেলুলয়েডে নতুন ইতিহাস রচনা শুরু করলো। তাদের নিজস্ব যোগ্যতার অধিকারেই সব নায়িকার সঙ্গেই দাদার অভিনয় উজ্জ্বল, কিন্তু উত্তম সুচিত্রা জুটি আ লেজেন্ড ইন ইটস ওন রাইটস। এসব যোগাযোগ কি ওপরওয়ালার ইচ্ছে ছাড়া ঘটতে পারে? ঝিন্দের বন্দির শুটিং শেষ হওয়ার পর একদিন স্টুডিওতে প্রজেকশনে দেখানো হলো। আমি সেদিন নরেশ মিত্রের কাছে গিয়েছিলাম দেখাবার জন্য। নরেশ মিত্র দেখে বললেন, তুমি দাঁড়িয়ে যাবে, এই কথাটার একটু বিশ্লেষণ দরকার, নইলে আবার কন্ট্রোভার্সি হবে। অনেকেই বলবেন ভ্রু তুলে, মাই গুডনেস, ঝিন্দেরবন্দি হওয়ার সময় কি উত্তম কুমার দাঁড়িয়ে যাননি? তার অনেক আগেই তো তিনি দাঁড়িয়েছেন। কথাটা মিথ্যে নয়। ইয়ং জেনারেশনের কাছে দাদা তখন স্বপ্নের উত্তম কুমার, কিন্তু বড়রা তখনও দাদার যোগ্যতাকে খুব একটা আমল দিতে চাইতেন না। অনেকেই মনে মনে জানলেও মুখে কবুল করতেন না। যাই হোক, নরেশ মিত্রের আশীর্বাদ উত্তম কুমারকে ইন্সপায়ার করলো। কো অ্যাক্টর হিসেবে দাদার সঙ্গে কাজ করতে গেলে একটা চিন্তা তো সবসময় থাকতো, কারণ দাদা জানতেন নিজেকে বেশি ইম্পোজ না করে সহশিল্পীর সংলাপে এমন করে আগ্রহ দেখাতে হয় যেন তার ওপরই অভিনয় নির্ভর করছে। প্রধানকেও অনেক সময় যথার্থভাবে প্রধান হতে গেলে প্রধানত্বের মোহ কিছুটা ছাড়তে হয় বই কি। মনে আছে সন্ন্যাসী রাজার কথা, সবাই একটা গানের সিনের আগে দাদা আমায় হঠাৎ জিজ্ঞেস করলেন, বললেন, তারানার সময় তুই কি করবি বুড়ো? আমি বললাম, আমি যা করার করব, আমার মনের মধ্যেই সেটা আছে, সময় হলে দেখবে। যথাসময়ে তারানা শুরু হলো।
আমি সারাক্ষণ চোখ বুজে বুঁদ হয়ে শুনছি। অনেকেই এরকম করে গান শোনেন, তাই না? তারপর শেষ তেহাইটা যখন এলো, তেটে দিক দিক ধা, দিক দিক ধা, দিক দিক ধা, অমনি শেষ মাত্রার ধাতে চমকে চোখ খুলে নড়ে চড়ে বসলাম, যেন কত বড় রসজ্ঞ শ্রোতা আমি। দাদার দারুণ খুশি হয়েছিল সেই ঘটনা দেখে। ব্রাভো বুড়ো বলার কথাটা আমার আজও মনে পড়ছে। আমার ওপর দাদার কতটা আস্থা ছিল সেটা বুঝেছিলাম অ্যান্টনি ফিরিঙ্গির সময়। চাঁদের বিপরীত দিকে ট্র্যাক ব্যাক করছে আর অ্যান্টনি ঠিক সেই সময় গান গাইছে, এইরকম একটা সিন। কি করলে ঠিক ঠিক হয় বলতো বুড়ো? দাদা আমায় জিজ্ঞেস করলেন। আমি বললাম, কেন? গান গাইতে গাইতে তোমার হাতের ব্যঞ্জটা অর্ধেকটা ঘুরিয়ে সামনের দিকে নিয়ে এসো। ওরা তখন প্যাক আপ করছিল। দাদা বললেন, ও সুনীলদা, ওয়েট ওয়েট। এবং সেই দিন টেক হলো। ওকে। ছদ্মবেশীতে দাদা কমেডিয়ানের পার্ট কি দুর্দান্ত করেছিলেন। ছদ্মবেশীর একটা ক্লোজ আপের কথা ভুলতে পারি না। নায়ক ড্রাইভারের ছদ্মবেশে তার ভাইরা ভাইয়ের সঙ্গে কথা বলছে। তিনি ড্রাইভারের নাটুকে চালচলন দেখে বিরক্ত হয়ে বলছেন, শোনো, আমার সঙ্গে তুমি গদ্যে কথা বলবে। ড্রাইভার অর্থাৎ দাদা সঙ্গে সঙ্গে চোখ নামিয়ে বলে, কি গদ্যে বলবো? কাব্য গদ্যে? দাঁতে দাঁত চেপে বসরূপী ভাইরা ভাই বলে, না না। প্রথম প্রশ্নের পর দাদা চোখটা নামিয়ে নিলেন বিনীত প্রশ্নকর্তার ভঙ্গিতে। তারপরের কথা দুটো ঠোঁট জোড়া করে প্রসারিত করলেন। এখনও ভাবলে চোখে জল আসে। কমেডিয়ান হিসেবে আমি কি শিখেছি? দাদা কত চিন্তা করে পাঠ করতেন, মানে তা ভাবা যায় না। চিরকুমার সভায় রসিকবাবু যখন বলছেন, পূর্ণবাবু, আমাদের এই ভারতবর্ষে 80 বছর বাদে কি চিরকুমার সভা তুলে দিতে হবে? দাদা আমায় বললেন, বুড়ো, এটাই স্যাটায়ার আছে। বিবেকানন্দর কথা ভেবে বলছে, ওই কথায় আমার রিয়েলাইজেশন হলো। দাদা বললেন, আমি শুনেই বোকা হয়ে যাব। পরপর 3 বছর বিএফজে অ্যাওয়ার্ড পেয়ে দাদার মন খারাপ হয়ে গিয়েছিল। কেউ বিশ্বাস করবে? দাদা বললেন, দূর, একা দৌড়ে ফার্স্ট হবার কোনো মানে হয়? একটা হেলদি কম্পিটিশন না থাকলে জীবনে বড় হওয়া যায় না রে। দাদা যে কতখানি চিন্তাশীল ছিলেন অনেকেরই জানা নেই। সপ্তপদীতে উৎপল দত্তের রিসাইটেশনের সঙ্গে দাদার লিপ মুভমেন্ট ছিল। সে দৃশ্যকে স্বাভাবিক করবার জন্য দাদার সে কি চিন্তা। মনে আছে, দাদার শটের আগে 1 মাস ধরে নিউ আলিপুরে নিজের বাড়ির ছাদে স্টপ ওয়াচ দেখে রিহার্সাল করতেন। ছোটিসি মুলাকাতে বৈজয়ন্তীমালার সঙ্গে সমান লয়ে নাচবার জন্য 6 মাস পিছিয়ে দিয়ে বোম্বে থেকে রাজাকে নিয়ে এসে রিহার্সাল দিয়েছেন। সেসব অধ্যাবসায় এখনকার ছেলেমেয়েরা কল্পনা করতে পারবে না। স্টেজে মানময়ী গার্লস স্কুলে আর চরিত্রহীনে দাদা নায়ক, শান্তিগুপ্তা নায়িকা। আমি দাদার নেক্সট রোলে ছিলাম। একদিন নরেশদাকে শান্তিদি শোতে নিমন্ত্রণ করলেন। শান্তিদির কাছে আমার প্রশংসা শুনে নরেশদা বললেন, আরে ওর তো 50% কাজ, বাকি 50% দাদার নামে চালিয়ে দেবে। কিন্তু অভিনয় দেখার পর বললেন, না, আমি তোমার ওপর অবিচার করতাম। অভিনয় না দেখলে তো বুঝতে পারতাম না ভারী সাবলীল অভিনয় তোমার। স্টেজে তুমি ঢুকলেই মনে হয় কিছু একটা ঘটিয়ে ছাড়বে। আমি বললাম, এটা আপনার আশীর্বাদ না অভিশাপ? বললেন, অবশ্যই আশীর্বাদ। গৃহপ্রবেশে দাদা ওর রোলটা শুনে বললেন, আরে এ তো বুড়োর রোল। ওরা যখন বললেন, না, রোমান্সটা ম্যাটার অফ ফ্যাক্ট, করে নাও না। একবার সমরেশদার বিবর করার কথা হয়েছিল। দাদার সঙ্গে ইচ্ছে ছিল বিবর নিয়ে ছবি করবেন। সমরেশদার সঙ্গে খুব বন্ধুত্ব ছিল তার। উনি ঠাট্টা করে বললেন, বিবর করবে তাহলে বিবরই হবে, পলাশ হবে না। দাদা উত্তরে বললেন, বিবর করলে তোমাদের বসিয়ে দেবো। এ চ্যালেঞ্জ সত্যি দাদাকেই মানাতো। দাদার কত বড় শক্তির উৎস ছিল তার ঈশ্বর বিশ্বাস। পৈতে নেবার পর 1 বছর পুরোপুরি সন্ন্যাস জীবন যাপন করেছিলেন, নিরামিষাশী, বাইরে কোথাও খেতেন না। অথচ দাদা যে কী দারুণ ভোজনবিলাসী ছিলেন তা আপামর বাঙালি সকলেই জানেন। তার হার্ট অ্যাটাকের অনেক পরে ডাক্তারের অনুমতি পাওয়া গেল 1 টুকরো ইলিশ মাছ খাবার জন্য। কিন্তু খেতে বসে মাকে বললেন, কই দেখি আর একটা ইলিশ। গলদা চিংড়ি খেতেও ভালোবাসতেন। মার হাতের রান্না তার খুব প্রিয় ছিল। পরবর্তীকালে সুপ্রিয়াদির মা প্রতিবারই একটা না একটা কিছু রেঁধে দাদার জন্য পাঠিয়ে দিতেন। সেই দাদা পুরো 1 বছর হবিষ্যান্ন খেয়েছেন। এই ধর্মনিষ্ঠাই ছিল তার অত বড় শক্তির উৎস।